ধুর, এত কাজ আমার আর ভালো লাগে না। সব সময় চারিদিকে তো প্রতিযোগিতা, একটু অবসর সময় পাওয়া যায় না। একটু হাঁটতে বের হবো, এই সময়টুকু যেন আমার হাতে নেই কাজের চাপে। এর চেয়ে মনে হয় গ্রামে গিয়ে কিছুদিন টাকা পাবো। যাই, অফিসে গিয়ে কিছুদিন ছুটি নিয়ে গ্রামের বাড়িতে কাটিয়ে আসবো। অনেকদিন হলো গ্রামের বাড়িতে যাওয়া হয় না। স্যার আসি? হ্যাঁ, আসো। কি ব্যাপার রহিম, এত সকালে তুমি আমার রুমে? হাতে কি এটা, কিসের আবেদন? স্যার, আমি কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যেতে চাই। কি কোনো সমস্যা নাকি? না স্যার, তেমন কিছু সমস্যা না। গ্রামে অনেক দিন হয় যাই না, ছোটবেলা থেকে ঢাকা বড় হয়েছি, পড়াশোনা করে এখানেই চাকরি শুরু করেছি। তাই চিন্তা ভাবনা করছি অল্প কয়েকদিনের জন্য ছুটি দিতেন, তাহলে গ্রামের বাড়িতে গ্রামের মানুষদেরকে দেখে আসতে পারতাম। দেখি তোর কাছটা চাও। অনেক দিনের ছুটি, এটা কেমনে সম্ভব? অফিস তো চালাইতে হবে। অল্প কিছু জনের জন্য যাও, এত একটু কম সময়ের জন্য, কম সময়ের মধ্যে যাতে রিটার্ন আসতে পারো সেই ব্যবস্থা করে এটা ছুটির দরখাস্ত নিয়ে আসো। স্যার, কয়েকটা দিন যদি বাড়িয়ে দিতেন, অনেকদিন পর গ্রামে যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, যাও, 3 দিনের ছুটি তোমার মঞ্জুর করা হলো। আর 3 দিনের ভিতরে টিএসসি অফিসে জয়েন দিবা। আসা। ওকে স্যার, আসি তাহলে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর গ্রামে এসে বেশ ভালোই লাগছে। গ্রামের বাড়িতে আসা হয় না, আরে সেই বা কি লাভ, বাড়িতে তেমন কেউ আর থাকে না। ভোরের স্নিগ্ধ বাতাস, সবুজ মাঠ, কত খেলাধুলা করেছি। শহরে যাওয়ার পর এই গ্রামটাকে খুব মিস করেছি আমি। আর শহরের মানুষ শুধু কাজে ব্যস্ত, আর গ্রামের মানুষ কত সুন্দর প্রাকৃতিক অনুভব করে। শহরে চাইতে গ্রামের মানুষ কত ভালো, তারা অন্যের বিপদে এগিয়ে আসে, তাদের মন মানসিকতা অনেক ভালো। শহরের মানুষের ভিতরে কোনো মন মানসিকতা বলতে নেই, গ্রামের মানুষের ভিতরে মানবতা কাজ করে সব সময়। কিরে বন্ধু, গতকালকে আসলাম, এখন চিন্তা ভাবনা করতেছি ঢাকা শহরে আর যাব না, গ্রামে একটা ব্যবসা বাণিজ্য শুরু করব। শহরে আর ভালো লাগে না, এই চাকরি আমার ভালো লাগে না রে বন্ধু। গ্রামের মানুষের মন মানসিকতা কত সুন্দর, এখন গ্রামে থেকে যাব। আচ্ছা বন্ধু, তুই তো আমার থেকে লেখাপড়া বেশি করছস, তুই শিক্ষিত ছেলে, ঠিক আছে? তুই যা করবে ভালো বন্ধু বুঝে করিস। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য আছে, একটু চিন্তা ভাবনা করে কাজ করিস। আজকে আমার অনেক কাজ আছে, আজকে যাই রে বন্ধু। মাসুদ, অনেকদিন পর গ্রামের বাড়িতে আসা, গ্রামটা একটু ঘুরে দেখি, তোর সাথে আবার দেখা হবে। আচ্ছা তাহলে বন্ধু, হ্যাঁ আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ ভালো থাকিস। ওকে। গ্রামে এসে তো খুব ভালোই লাগলো, রাস্তাঘাট কত উন্নত করেছে, আকাশে কত সুন্দর একঝাঁক পাখি। শহরে আর যাব না, চাকরি করব না, গ্রামে থেকে যাব, ব্যবসা বাণিজ্য এখন গ্রামে শুরু করব। যাই, নদীর পার একটু ঘুরে আসি।
ওই মেয়েটাকে নদীর ঘাট থেকে পানি উঠাচ্ছে। আমি যাই বন্ধুর কাছ থেকে গিয়ে খবরটা নিয়ে আসি। মাসুদ না? মাসুদ, মাসুদ বন্ধু, নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে, গিয়ে দেখি নদীর পাড়ে একটা মেয়ে ঘাট থেকে পানি উঠাচ্ছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, তাকে বেশ মানিয়েছে এই গ্রামে পরিবেশের মধ্যে। ও চিনছি রে, এর নাম তো মায়া। আর এত গ্রামের সুদকুর মাতবরের মাইয়া। আর ভাবে চোরা সুদের লাগা 1 টিয়া 5 টিয়া। আর যদি এই সুদ কেউ না দিতারে তাহলে গর্বের সারণ লাগে। আর তুই এসব কাজে যাইস না, তাহলে তোর লেগে বালা। আর আমরা কেউ তার উপরে কথা কই না। না বন্ধু, আমি শুধু তোকে বিবরণ দিলাম, বেশি কিছু না। আর আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আচ্ছা যাই হোক, তুই এসবের মধ্যে জড়াইস না, যা আমি কাজ করি। সাবধানে কাজ করিস। এই টিয়া কই? টিয়া দনের কথা আছে না? বান বাইরে বান সব। আমার দোকান ভাঙবেন না ভাই। ভাই ভাই আমার দোকান ভাঙবেন না ভাই। ভাই টাকা দিয়ে দিমু। ভাই ভাই আমার দোকান ভাঙবেন না। আমার একটা সংসার আছে, আমার এই দোকান থেকে আয় দিয়ে আমার চলতে হয় ভাই। আর আমার দোকান ভাঙবেন না, আর কয়েকটা দিন সময় দিন ভাই। বহু সময় দিছি, আর কয়দিন দিতাম? আর কয়েকটা দিন সময় দিন, আমি আপনার টাকা সব পরিশোধ করে দিয়ে দেন এই বড় তোর অনেক সময় ভাই। দিছি। আর কয়টা দিন সময় টাকা দেওয়ার সময় হলো তাল বাহানা করো। সময় দিন। ওই কে কই আছো বাং? দিয়ে দিমু। আর যা আছে ভালো ভালো সব কিছু ভাই, নাও, আমার- আর বাকি দি ভাই একটু ভাই, ভাই হালা। আমার দোকানটা ভাঙেন না। ইয়াসানা পরিশোধ হতো না হালা। এই থামেন, আমার দোকানটা ভাঙেন না ভাই। আরে ভাই থামেন, কি হয়েছে এখানে? এই আপনি কেডা? আরে ভাই কি হয়েছে আমাদের কাছে বলবেন না তো? বলান। আর ওনার দোকান কেন ভাঙছেন? এই দোকান বাংছি ওর কাছে টাকা হয়, টাকা দিব কেডা? টাকার পরিবর্তে আমরা এইভাবে টাকা উসুল করি। আচ্ছা আপনি ভিতরে বসেন, আমি দেখতেছি বিষয়টা কি হয়েছে। আল্লাহ বাঁচাক বাবা আমার বিপদ থেকে বাঁচানোর জন্য। আর ভাই কি হয়েছে আপনাদের এখানে? আপনি মনে হয় গ্রামে নতুন আইছেন। ভাই আপনারা যদি ওনার দোকান ভাঙেন, ওনার পরিবার আছে, এই দোকান দিয়ে ওনার সংসার চলে, এই দোকান থেকে আপনাদের টাকা পরিশোধ করবে, ওনাকে সময় দেন। আমাদের কাজে নাক গলাইতেছেন, আমাদের কাজে নাক গলাবেন না। আমরা মাতবরের লোক, টাকা পয়সা না দিলে আমরা এইভাবে আদায় করি। আপনি এখান থেকে যান, শহরের কাজ শহরে, আর গ্রামে এইভাবেই চলে। সরেন এখান থেকে। আপনি মনে হয় আমার কথা স্পষ্টভাবে বুঝতে পারছেন না। এখনো বলছি ভালোই ভালোই চলে যান, আর নয়তো পুলিশ ডাকবো। ভাই বিষয়টা ভালোই তো, চলেন জায়গা, পুলিশের ব্যাপার সবার গন্ডগোল হবে, চলেন জায়গা। এখন যাইতাছি কে, পরে এটা বুঝা লই আমি। চল বাবা তুমি এখন চলে যাও গা, কারণ এরা মাতব্বরের লোক, এরা তোমার একলা পাইলে ছাড়তো না। কারণ তুমি একটু সাবধানে থাকো। চাচা আমাকে নিয়ে চিন্তা করেন না, আমি এই সব ধরনের লোকদেরকে অনেক সাহায্য করেছি। আপনি সাবধানে থাকবেন, আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে পাবেন। আসি তাহলে কাকা, ঠিক ভালো থাকবেন। রে রহিম, আমি শুনলাম তুই নাকি মাতবরের লোকে লোকে ঝামেলা করছস। তোরা না না করছি, মাতবরের লোকে লোকে ঝামেলা করিস না। এরা যে তোর কত বড় ক্ষতি করবো তুই জানস? আসলে তুই আমার কথাই শুনস না। আরে তুই কিছু জানোস না বন্ধু, এই অসহায় ব্যক্তিটির দোকানটা এমন ভাবে তারা ভাঙচুর করছে, তার পরিবার আছে, তার কাছে টাকা পাইবো তো সে এইভাবে দোকানপাট বানবো মাতবরের লোকগুলা। আর আমি এটা অন্যায়ের প্রতিবাদ করছি, সেটা আমার কর্তব্য। আর তুই আমার সাথে থাকবি না বন্ধু, এটা কোনো কথা? আমি তোর এইটা কই নাই, অন্যের প্রতিবাদে সাহায্য করবি, কিন্তু পুলিশের আশ্রয় নিতে পারতি, তাহলে আমারে কইতি। এখন যারা তোর কত বড় ক্ষতি করবো তুই জানস? আমি অন্যায়ের প্রতিবাদ করছি, এতে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করিস বন্ধু। আর আশেপাশে আমি কাউকে দেখি নাই যে এই অসহায় লোকটিকে কেউ সাহায্য করবে, তাই আমি এগিয়ে গিয়ে দেখি এই অবস্থা। আর তুই যতদিন আমার পাশে আছস, আমি নিশ্চিত আমার কেউ ক্ষতি করতে পারবো না। চল আমরা সামনে যাই। আচ্ছা চল।
সালাম আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এলাকার কি খবর? মাদবর সাহেব, এক লোক আপনার কাজে বাধা দিতেছে, শহর থেকে আইসে করতে হে সব কাজের মধ্যে বাধা দিতেছে। আপনি আরে একটা কিছু হেস্ত করেন, নাহলে আপনার অস্তিত্ব ঠিক থাকতো না। তুই ঠিক কইতাছ জনি, ওর অত বড় সাহস তাই আমার কাজে বাধা দে, অনেক শাস্তাটা করতে হইব, নাহলে এই সমাজে আমার নেতৃত্ব থাকতো না। মাতবর সাহেব, আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি খালি হুকুম দেন, এই শালার বেটারে বাইরে ট্যাং টুং ভাঙ্গে পরে আপনার এখানে নিয়ে আসবো। জনি, আমার যত সাঙ্গ পাঙ্গ আছে সবার হলে আমার বাড়ি যা, পরে আগে প্রথমে আমার কথা বোঝায় কইবে। যদি বুঝে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না বুঝে তোরা যে কাজটা করেছি ঠিক মতো করে যাবি। আর আত্মাও যাতে এক না তাহে, আর গ্রামে যাতে আইটা কারো বুদ্ধি না দিতারে, মনে থাকবো। জি মাদবর সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ বাসায় ফিরতে তো একটু দেরি হয়ে গেছে। মাতবরের লোকজন আমার বাড়িতে। রে, এত বড় সাহস তোদের আমার বাড়ির সামনে দাঁড়ায় তো? দেখ ভাই, তোর সাথে আমরা কোনো শত্রুতা নাই। তুই মাতবরের কোনো কাজে নাক গলাবি না, আর এলাকায় কি হয় না হয় এসব দেখার তোর বিষয় না, ঠিক আছে? আর যত তাড়াতাড়ি পারস আমাকে মাতবর সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাই আইনি, তাইলে তোর লাগে ভালো। আমার ভালো মন্দ নিয়ে তোদের ভাবতে হবে না। আর আমি মাতবরের কাছে গিয়ে কখনো মাথা নত করবো না। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এবং যতদিন বেঁচে থাকবো অন্যায়ের প্রতিবাদ করব, ইনশাআল্লাহ। ও আমরা কথা মানতো না, মাতবরের কথা শুনতো না, লয়ের তোরে গাড়ায় আলাই। কত লড়ে না, চল যাই গে, গ্রামের মানুষ দেখলে বিপদ আছে। চল চল যাই গে। এই কে আপনি? এই কেউ আছেন? একটু সাহায্য করেন না, কেউ আছেন কি? এই ভাই, এই যে শুনেন, একটু ওঠেন না। কেউ আছে? একটু সাহায্য করেন না কেউ? ডাক্তার, ডাক্তার, নার্স, আপনারা কোথায়? দ্রুত আসো, রোগীর খুব খারাপ অবস্থা। কি হয়েছিল রোগীর? ইমার্জেন্সি রোগী আসে, দ্রুত করো। কই? খুব খারাপ অবস্থা, সিস্টার ডাক দাও। এ করো দ্রুত, কাউন্টারে যান, আপনি বিল এ করেন, কাউন্টারে কথা বলে আসেন। দ্রুত যান। দ্রুত এগুলো নিয়ে আসো, বলো দ্রুত নিয়ে আসতে। স্যালাইন দ্রুত করো। আর ঠিক একটু হেল্প করো আমাদের, এই গছগুলো কাটিয়ে দাও দ্রুত। রোগীর কেনলা করতে হইব। রোগীর মেন গার্জেন কার আপনি? জি, আপনার কি হয়? আমার প্রতিবেশী। আপনার প্রতিবেশী, তার গার্জেন আছে না?
রোগীর তো ব্লাড লাগবো, প্রচুর পরিমাণ ব্লিডিং হইতেছে, রোগীর তো ব্লাডের প্রয়োজন। দ্রুত আপনি কাউন্টার যেতে হবে, টেস্ট করেন, দেখি ওনার রক্তের পরিমাণ কত আছে। আশিক, এদেও দ্রুত করো। আলহামদুলিল্লাহ, রোগী এখন কিছুটা আশঙ্কা মুক্ত, কোনো সমস্যা নাই, টেনশনের কারণ নাই। আপনার রোগীর খেয়াল রাখবেন, 7-8 দিন ভর্তি রাখেন। হাতের যে ইনজুরিটা ছিল ওইটা স্বাভাবিক, ভালো আছে। মাথার ইনজুরিটাও এখন আপাতত ব্লিডিং হয় না, ব্লিডিং বন্ধ হয়ে আছে। টেনশন কিছু করার কোনো কারণ নাই। আপনি একটু খেয়াল রাখেন, গার্জেনও বলেন খেয়াল রাখতে। ওকে, ডাক্তার সাহেব আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি যে উপকারটা করলেন। ওইটা আমাদের সেবা, ওইটা আমাদের কর্তব্য। যে কোনো রোগী আসলে আমাদের দায়িত্ব হইলো আগে প্রাথমিক চিকিৎসা দিয়া তারপর রোগীর সুস্থ করা, ওইটি হচ্ছে আমাদের দায়িত্ব। ধন্যবাদ স্যার। আমি আমি এখানে আসলাম কিভাবে? মায়া আপনি? আপনি একটু ঠান্ডা হন, একটু ঠান্ডা হন, আমি কইতেছি, সব কথা কইতেছি। শোন এনে শুয়ে থাকেন। আপনি আমার নাম জানলেন কেমনে? আমার বন্ধু সবকিছু আমার কাছে বলছে। আর আপনাকে আমি একদিন নদীর পাড়ে পানি তুলতে দেখেছিলাম। আর আমি এখানে আসলাম কিভাবে? আমি তো আমার বাসার সামনে আহত অবস্থায় পড়েছিলাম। আমি আসলে ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম বাড়ি দিয়ে, হঠাৎ করে কেউ একজন জানি পড়ে আছে। পরে আমি কাছে গিয়ে দেখি আপনি, পরে তাড়াতাড়ি করে আপনারে এই হসপিটালে নিয়ে আইছি। আর আপনার হসপিটালের সমস্ত খরচ আমিই দিছি, আপনার কোনো টেনশন করা লাগবে না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আর আমার চিকিৎসার যা টাকা আপনার খরচ হয়েছে, উপরওয়ালা যদি আমাকে সুস্থ করে, ইনশাআল্লাহ আমি আপনার এই ঋণ শোধ করার চেষ্টা করব। আমি মানবতা লেগে এই কামটা করছি, আপনি আমারে শুরু করেন না। আপনার জনটিয়া পয়সা হইব তখন আমারে দিয়েন, আমার তাতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, অবশ্যই আমি আপনার কথা মেনে চলবো। আর আমাকে এই হসপিটাল কতদিন থাকতে হবে? ডাক্তার সাহেব আপনারে কইছে সুস্থ না হওয়া পর্যন্ত এনতে যাওয়া যাইতো না, কমপক্ষে 7 দিন এনে থাকবার কইছে। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? আজকাল মানুষের পাশে মানুষ কোনো বিপদে এগিয়ে আসে না। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা শুনেন, ডাক্তার আপনারে কয়ে গেছে ঠিকঠাক মতো খাইবার লাগিয়া, ফল ফুড খাইবার লাগিয়া কইছে। এত বেশি নড়াচড়া করুন যাইতো না, একটু কম নড়াচড়া করতে হইব। যদি কোনো সমস্যা হয় আমারে কইবেন, আমি আপনার সাহায্য করবো, ঠিক আছে? আচ্ছা আপনি থাকেন, আমি তাহলে গেলাম। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমার জানান। স্যার আজকে কি ছুটি দিবেন? জি, আজকে আপনাদেরকে ছুটি দিব। আর আপনাদের জন্য ছুটি দিচ্ছি, মেডিসিন যা আছে সব লিখে রাখছি। রোগীর টাইম টু টাইম খাওয়াবেন, ওষুধ নিয়মিত খাওয়াবেন, ভালো ভালো খাওয়াবেন, ফল খুব বেশি খাওয়াবেন। 3 দিন পর ড্রেসিং করতে নিয়ে আসবেন, 7 দিন পর সিলিকারের জন্য আসবেন। আর আমি আপনাদের ফাইলটা সম্পূর্ণ ক্লোজ করে রাখছি, ওইগুলো নিয়ে কাউন্টারে যাবেন, গিয়ে জমা দিলে বিল ক্লিয়ার করে চলে যাবে। আর রোগীর প্রতি খেয়াল রাখবেন। স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে আইসেন, আমাদের এখানে সকল ধরনের অপারেশন, সিজার, হার্নিয়া, পিত্তথলিতে পাথর, কিডনি অপারেশন সহ সকল অপারেশনই হয়। আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তারও আছে, আপনাদের পরবর্তীতে যদি কোনো চিকিৎসা লাগে আইছেন। আবার আইসি। হাই, আপনাদের নিউ লাইফ হাসপাতাল খুব পরিচ্ছন্ন একটা হাসপাতাল। আমরা রোগী আসার সাথে সাথে যে চিকিৎসাটা পাইছি, আর আপনারা যেমন আন্তরিক, যে ভালো মানুষগুলো আপনারা আমাদের সাথে সবসময় ছিলেন, তারপর আমাদের রোগী সবসময় সার্বক্ষণিক দেখাশোনা করছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। আমার যত রোগী আছে সবাইকে আমি এখানে আসার অনুরোধ জানাবো, এবং তারাইল নিউ লাইফ হসপিটালে অনেক ভালো চিকিৎসা হয়, আপনারা সকলে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম।
এটাই আমার বাড়ি, আপনাকে আর কষ্ট করার দরকার নেই। অনেক কষ্ট দিয়েছি আপনাকে। হাসপাতাল আমাকে অনেক সাহায্য করেছেন, অন্য কেউ হলে আমাকে এই সাহায্য করতো না। তার জন্য আপনাকে ধন্যবাদ। কিরে রহিম, তুই নাকি অনেকদিন যাবত হাসপাতালে ভর্তি ছিলি? এই বন্ধুটাকে একবার জানানো প্রয়োজন মনে করলি না? আসলে তুই আমাকে বিশ্বাসই করিস না। এই অবস্থার মধ্যে বন্ধু তোরে আমি জানাবো একটা বিষয়, এই সময় তো আমি পাইনি। আর উনি যদি আজকে না থাকতো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আর মাতবরের লোকেরা বলছে আমি যদি মাতবরের কাছে গিয়ে মাপ না চাই তাহলে ওরা আমাকে দুনিয়াতে রাখবে না। আসলে বন্ধু, তোরে কথাটাই বা কইতে চাইছিলাম না। আর তোরে বারবার কইতাম মাতবরের লোকদের কাছ থেকে দূরে থাক, কিন্তু তুই যে আমার কথাটা শুনবি, আর যদি শুনতি তাহলে তোর এই অবস্থা হইতো না। আর আমার বউ তো বাপের বাড়িতে গেছে, তার আম্মারে দেখাল নেই। আমিও বেশ একটা বাচ্চা করতে, আর তুমি বিয়ে করছি, কিন্তু খাবার দাবারটা সত্যি না। আমি আসলে দুঃখিত, আমার বাপের লাগে এমন করে সমস্যাটা হয়েছে। আমার বাবি হয়েছে আসলে মাদবর, আমার বাবার নাম বাবুল মিয়া। আমি রান্না পারা জানি, ওটা নিয়ে সমস্যা নাই। আমি রেগুলার আপনার খাবার দাবার দেওয়া যাবো, তা নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আপনি শুধু ভাই উনার দিকে একটু খেয়াল রাখবেন, তাইলেই হোক। আচ্ছা, এখন তাহলে আমি যাই। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো। নেন, আপনার জন্য খাবার নিয়ে আসছি। কি দরকার ছিল এসব করার? অনেক কষ্ট করেছেন আমার জন্য। আপনি খুব ভালো রান্না করতে পারেন, আপনার কষ্ট হয় না। আর আমি কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। একটু পানি দিবেন? হ্যাঁ, আমি আগেই বলেছি আমার আত্মমর্যাদা আগে। হয়তো আমার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আমার আত্মসম্মান আছে। আমি আপনার টাকা পরিশোধ করব। এই টাকাটা আপনি রাখেন। আমি বুঝবার পাইছি আপনি একজন আত্মসম্মান মর্যাদা সম্পন্ন মানুষ। আপনার মতো মানুষ এখন খুব কমই পাওয়া যায়। এখনকার মানুষ তো এই যার যার টেহা মায়া দেওয়ার ফলেই বাঁচে। আপনার দেখে আমার খুব ভালো লাগছে। আমি আপনাকেও আপনার বাবাকে তো চিনি। আপনার বাড়িতে আর কে কে আছে? আপনার রান্না খুব সুন্দর, নিশ্চয়ই আপনি আপনার মার কাছ থেকে রান্না শিখেছেন। দুঃখিত, আমার বাসায় আমি আছি, আমার ছোট্ট একটা ভাই আছে, বাবা আছে। আমার মা সেই ছোটবেলায় মারা গেছে। মার কাছ থেকে ছোটবেলায় রান্না শিখছিলাম, সে রান্নায় এখন পর্যন্ত করি। আপনার বাড়িতে কে কে আছে? আপনার বিষয়টা শুনে আমার খুব খারাপ লাগলো। আমিও একজন এতিম, আমার বাড়িতেও কেউ নেই। বাবা মা ছোটবেলায় মারা গিয়েছে। শহরে গিয়েছিলাম একটা এতিম আশ্রমে, সেখানে পড়াশোনা শেষ করে একটা চাকরিতে জয়েন করেছিলাম। কিন্তু সেই শহরে থাকলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি আবার গ্রামে চলে আসি। আহারে, আপনার কথা শুনে খুব কষ্ট লাগলো। আপনি একজন এতিম মানুষ, আপনার পাশে মানুষ না থাকলেও আল্লাহ তাআলা অবশ্যই থাকবেন। আমি আপনার সাথে অবশ্যই আছি। আপনি নিজের খেয়াল রাখেন। আমি এখন বাড়িতে যাই, সময় মতো আবার বাড়িতে না গেলে আব্বা আবার আমার খোঁজ করবো। হ্যাঁ, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ভালো থাকেন। হ্যাঁ, আমি আবার আসবো।
বাবা আইছো তুমি? জি বাবা। তা আমার পাশের গ্রাম থেকে কিছু লোক আইছিল, তাহলে তুমি এক কাজ করো, একটু নাস্তা পানির ব্যবস্থা করো, ওদের দিতে হবে। হ্যাঁ, ঠিক। যাও বাবা যাও। তো আমার আম্মা জানলে তো দেখছুই, যদি পছন্দ হয়ে থাকে তাহলে কথা কইতে পারো। জি আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। আমার মেয়েরে আমার ভাইয়ের বউ করে নিতে চাই। রাজি থাকেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা দেখো, আমার এই মামারা মেয়েটা আশা করি এই তোমাদের বাড়িতে ভালোই চলবে, ভালোই থাকবে, ঠিক আছে? তো সুখে শান্তিতে রাখবা আমার মেয়েটাকে, কারণ ছোট থেকে একলা একলা বড় হয়েছে। তো তো তোমরা যদি রাখো তাহলে আমিও রাজি আছি ইনশাআল্লাহ। আমার ছেলে দেখো পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। তোমরা কথা তো তাহলে সব আমরা জায়গা, আমরা কাজ আছে পরে আর এক সময় আসবো পরের দিন। আচ্ছা বাবা, তাহলে আমরা বাকি কাজটা পরে আলোচনা করি নাকি? আচ্ছা চলো। কেউই তো নাই। আব্বা ধরো, তুমি নাস্তা খাও, আমার অনেক কাম পড়ে রয়েছে। আর ওরা তো বিদায় হয়ে গেল রে বাবা। তুমি খাও। আজ বিকেলটা খুব সুন্দর। মায়ার সাথে যদি দেখা হতো তাহলে ভালো হতো। হঠাৎ কেন জানি মায়ার কথা খুব মনে পড়ছে। আম্মা জান, কই যাইতেছো? একটু বাইরে যেতেছি। বাইরে যাইতেছো? যেখানে যাও বাবা তাড়াতাড়ি আইসো। আচ্ছা আব্বা, তাড়াতাড়ি। তুমি ভাইবো না কিন্তু আমি তোমার উপরে নজরদারি করছি। ঠিক আছে আব্বা। সাবধানে যাইবা, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আইবা, মনে থাকবে? হ্যাঁ আব্বা। যাও। আপনি এখানে কি করছেন? এত সহজে আপনার বাবা আপনাকে ঘর থেকে বের হতে দিল? আমি আমার আব্বার অনুমতি লয়ে আইছি। আর আপনারা যখন আমি দেখি তখনই খালি দেখি এই নদীর পাড় দিয়ে ঘুরে ঘুরে বেড়ান। আপনার কি প্রকৃতি এত ভাল লাগে? না, তেমন কিছু না। এই প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে। আমি প্রতিদিন বিকালে এই নদীর পাড়ে আসি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি বাড়িতে ফিরবেন না? আপনার আব্বা তো অনেক চিন্তা করবো আপনাকে নিয়ে। না, তেমন কিছু না। আমার আপনার মতো প্রকৃতি ঘুরতে খুব ভাল লাগে। আপনি ভালো একটা জিনিস মনে করায় দিয়েছেন, নাহলে তো আমার মনেই থাকতো না। জায়গা আমি যখন বাড়ির থেকে বাইরে হই তখন আমার বাড়ি ফেরার কথা মনেই থাকে না। আচ্ছা আমি তাহলে বাড়িতে যাই, আপনি ভালো থাকেন। হ্যাঁ আরে বাবা রহিম, তুমি আমার চিনতে পারছো? সেদিন শুনলাম তোমার মাতবর লোকেরা অনেক মারধর করছে। আজকে তোমার ভালো দেখে আমার অনেকটাই খুশি লাগতেছে। বাবা সেদিন মাতবরের লোকের কাছ থেকে আমার দোকানটা বাঁচাইছো, আজকে আমার সংসারটা ভালোই চলতেছে। চাচা, এটা আমার কর্তব্য। ছোটবেলা থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। অন্যায় হলে আমি সেটা সহ্য করতে পারি না। আর আপনার জায়গায় অন্য কেউ থাকলে
আমি ঠিক সে কাজটাই করতাম। আজ তাহলে আসি চাচা, যদি কোনো প্রয়োজন মনে করেন অবশ্যই জানাবেন। ঠিক আছে বাবা। আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়েছি, তাহলে এবার যাই, মায়াকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে আসি। মাদবর সাহেব, উত্তর পাড়ার মল্লিকের ঘর বাড়ি ভাঙ্গে টিয়া পয়সা উসল করে লিয়ে আইছি। বা বেশ করছস, বুদ্ধিমানের কাম করছস। মাদবর সাহেব, বিষয়টা দেখছুন, আপনার সালাম না গেল গা। হ্যাঁ আচ্ছা বাদ দে, এসব ছোটখাটো কাজে আমি নাক গলাইতে রাজি না, পরে দেখা যাবে না। আরে মায়া, আপনি কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আপনার বাড়ির সবাই কেমন আছে? জি ভালো আছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আশা করি কিছু মনে করবেন না। আমি আপনাকে বিয়ে করতে চাই, এতে আপনার মতামত কি? দেখুন, আমি আপনার যথেষ্ট সম্মান করি, আর বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মতামত আসলে আমি নিজে নিতে পারবো না। আর আমার আব্বা জানলে বলা ছাড়া আমি কোনো কাজ করতে পারি না। আপনি আমার একটু সময় দেন, আমি একটু ভাইবা লই, তারপরে জানাই। আচ্ছা ঠিক আছে, আপনার মতামত জানাবেন, আমি আপনার মতামতের আশায় থাকবো। জনে জি। এই খেতে জমাটো মলাইছস কি? মাদবর সাহেব, এই সাইডের জমির জমা লওয়া হয়েছে, কিন্তু এই সাইডেরটা কইছে কালকে দিয়া দিব। কালকে দিয়ে দিব? হ্যাঁ। ঠিক মতো লয়ে লাইস। আর এই ফিশারির মধ্যে কি মাছের অবস্থা কি তা? মাছের অবস্থা ভালোই, আর কয়দিন পরে বিক্রি হয়ে যাবো গা। এমন একটা কথা কইতে মাদবর সাহেব, কি কথা কহুনি? ওই পোলায় তো আপনার মাইয়ারে প্রেমের অফার করছে। ঠিক কইতেছস? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে সেদিন নদীর পাড়ে গেছিলাম। আচ্ছা হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগতেছে না। আপনি কি করবেন আপনি বুঝেন। চুপ থাক, আমি এটা বিষয়টা বুঝতেছি। সময় হলে অর্ডার দিমু তোরে, চল। চলেন। আমাজান জি আপা, কোথায় গেছিলা? আব্বাজান বাইরে একটু কাজ ছিল। ও, আমি আমাজান তোমার বিয়ে ঠিক করছি। আপনি আমার না জানেন আমার বিয়ে ঠিক করলেন আব্বাজান? আপনি তো আমার কাছে একবারও জিজ্ঞেস করলেন না যে আপনি আমার বিয়ে ঠিক করতেছেন। আর পাত্র কখন এলো আমার দেখবার লাগা? আমি তো দেখলাম না পাত্ররে। সেই দিন পার্শ্ববর্তী গ্রামের এক মাতাব্বরের ছেলে আমার বাড়িতে আইছিল। তো ছেলের ভালো সয় সম্পদ আছে, ব্যবসা করে। এই চিন্তা ভাবনা করে আমি কথা দিয়ে দিছি বাবা। আমি আপনার পছন্দ বিয়ে করতে পারতাম না বা। তাছাড়া বিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা লাই ছেলেখেলা করা যায় না। আপনি আমার কাছে না জানেন, না জানি না শুনে আমার বিয়ে ঠিক করে ফেলছেন, আমি এই বিয়ে করতে পারবো না। বিয়ে করবে কেন? রহিমের সাথে তুই দেখা করো। এর সাথে রহিমের কি সম্পর্ক? আমার একটা মান সম্মান আছে। খুব ভালো, আপনি আমার পিছনে লোক লাগাইছেন নজরদারি করার জন্য, না আব্বাজান? আমি ওখানে কথা দিছি, বিয়ে ওকেই করতে হবে। আর তুমিও শোনা রাখো আব্বাজান, আমিও বিয়ে করব না। ব্যাস, অনেক হয়েছে, অনেক শুনেছি। তোর মা মারা যাওয়ার পর ছোট থেকে আদর করে বড় করেছি, আজ আমাকে এই কথা শুনতে হলো, তাই না? তোর যা ইচ্ছা তা কর। আমি যে ছেলেকে পছন্দ করেছি সেই ছেলের সাথে তোর বিয়ে হবে, কথাটা মনে থাকে যেন। এটাই আমার শেষ কথা। মায়াকে তো আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তার চিন্তা ভাবনা কি হতে পারে আল্লাহ ভালোই জানেন।
যদি কপালে থাকে তার সাথে বিয়ে হতেও পারে, আল্লাহ ভরসা। আব্বাজান সব সময় নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করে। অনেক সময় আব্বাজানের ভুল সিদ্ধান্তের কারণে গ্রামবাসীর কত ক্ষয়ক্ষতি হয়। আর রহিম একজন ভালো ছেলে, সে আব্বাজানের সকল অন্যায়ের প্রতিবাদ করে, গ্রামবাসীরে কত সাহায্য করে। রহিমের সে ভালো পাত্র আর ওইবারই পারে না। এর জন্যই রহিমরে বিয়া করতে হইব। কিরে রহিম, তুই একটা বিষয় জানোস? কি? মায়ের তো বিয়ে ঠিক করছে মায়ের বাপে, ওই পাশে বড় লোকের এক পোলার সাথে। তোর কি কোনো খারাপ লাগে না? মাসুদ, আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, হয়তো সে তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক। তোর লাগে কিছু করতে পারলাম না রে, বিষয়টা খুব আফসোস। না রে বন্ধু, এগুলো নিয়ে আমি চিন্তা করি না। আর কপালে যা আছে তাই হবে। উপরওয়ালা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আব্বাজান, আমি তোমার পছন্দের ছেলেরে বিয়া করতে পারতাম না। আমার এই নিজস্ব মতের ভিত্তিতে আমি রহিমরে বিয়া করব। এই জন্য আমি বাড়ি ছেড়ে যাইতেছি গা। আশা করি তুমি আমার সিদ্ধান্ত মান্য নিবা। আমি যদিও বাড়ি ছেড়ে যেতে চাই নাই, কিন্তু তুমি আমারে বাধ্য করছো এই সিদ্ধান্ত নিতে। ভালো থেকো আব্বা। মাসুদ, মায়া তো এ পর্যন্ত কোনো কিছুই কইছে না। শেষ পর্যন্ত মনে হয় ও বিয়ের নিমন্ত্রণ নিয়ে আমার কাছে আসবে রে। হইতে পারে রে বন্ধু, আসলে কি তোর লাগে আমার খুব মায়া লাগে। আরে কি দেখ মায়া, ও এই জায়গায় কি করে? রহিম, আমি বাজানের বাড়ি ছেড়ে দিয়ে এসে বসছি। আমি তার পছন্দের ছেলেরে বিয়ে করতে পারবো না। আপনি আমার জন্য যোগ্য পাত্র, আমি আপনার বিয়ে বিবাহ করবো। মায়া, আমিও এতিম, কিন্তু আমি মা বাবার ভালোবাসা পাইনি। তোমার বাবা মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে। তোমার বাবা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা তোমার মঙ্গলের জন্য নিয়েছে। চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাই। না রহিম, আমি ওই বাড়িতে আর ফিরে যাবো না। আমি তোমার বিয়ে করবো। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই রহিম। আমি তোমার ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারতাম না। মায়া, এটা হতে পারে না। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যাব। এই বিষয়ে আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। রহিম, আপনি সত্যি কথাই বলছেন। আমার এরকম কাজ করা উচিত হয়েছে না। চলেন, আপনার সাথে আমিও যাই। আব্বাজান গিয়া বুঝাই, দেখি কোন পর্যন্ত বিষয়টা যায়। আমার মনে হয় আব্বাজানটা বুঝায় কইলে আব্বাজান বুঝা নিব। আমার বিশ্বাস বাবা আমাদের সব কথা মেনে নিবে। ভাই, চলেন। হ্যাঁ চলো। মাতবর সাহেব, রহিমের কত বড় সাহস! আপনার সামনে হাত ধরে দাঁড়ায় রইছে, আপনি এখনই হুকুম দেন, এর এখনই 2 গা দিয়া দিই। রাত ওরা রাইতে দে, ওরা রাইতে দে, ওরা বুঝি কি কর। খারাও আব্বাজান, আপনারা কেউ এক পা আগাবেন না। এক পা আগাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কই দিলাম। আমি রহিমের সাথে আসছি নিজের ইচ্ছায় না, রহিমের ইচ্ছায়। আব্বাজান, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে আইছি। আজকে যদি রহিম খারাপ ছিল হয়তো, রহিম চাইলে পারতো আমার নিয়ে পালাই যেতে, কিন্তু রহিম তা করে নাই। আর তোমরা আসছো রহিমের মারতে, রহিম নিজে হাতে তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমার এনে নিয়ে আইছে। আমি আর কোনো কিছু চাই না, মারামারি কোনো কিছু চাই না। রহিম তোমার সাথে আমার ব্যাপারে সবকিছু কথাবার্তা বলবো, কথাবার্তা বলার জন্য আমরা আসছি। আচ্ছা আব্বাজান, আমি কি চাইলেই এর সাথে ভালো পাত্র পাবেন বলেন তো? আঙ্কেল, আমি ওর ভবিষ্যতের চিন্তা করে আপনার সঙ্গে দেখা করতে আসছি। আর ওর মতের বিরুদ্ধে কোনো কিছু কাজ করবেন না।
আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আসি আঙ্কেল, ভালো থাকবেন। রহিম, বাবা দাঁড়াও, এদিকে আসো। রহিম, বাবা আমাকে ক্ষমা করে দাও। ছি ছি, আপনি এগুলো কি করছেন? আপনি আমার বাবার সমতুল্য, আপনাকে আমার কাছে মাপ চাইতে হবে না। আসলে আমি টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম গো। তোমার চেয়ে ভালো পাত্র আমি খুঁজে পাবো না। আমি নিজে দাঁড়ায় থেকে তোমরা দুজনকে বিয়ে দেবো আমি, আর সকল দায় দায়িত্ব খরচপাতি আমি করবো। আর বাবা, আজকে থেকে তোরা আমি মিল ফিরে দিলাম, তোরা সুখে শান্তিতে খেলতে। প্রিয় গ্রামবাসী, আজকে থেকে আমি আজ যে অন্যায় অত্যাচার করছি আপনাদের উপর, আমি এই অন্যায় অত্যাচার করব না। আমি আজকের পর থেকে আপনাদের দায় দায়িত্ব আমি সব নিলাম। আজকের পর থেকে আমি আর কোনো খারাপ কাজে থাকবো না, ভালো কাজে থাকবো। সকল কাজে আপনাদের সাথে আমি অংশগ্রহণ করব। আর আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে, আপনারা সবাই আমার বাড়িতে দাওয়াত খেতে আসবেন। সবাই আছেন তো আমার সাথে? বন্ধন এরকমই জিনিস, যতই চাপাচাপি করো জোড়া লাগবে।